নয়ন শুকনো ঢোক গিলে বলে, কিচ্ছু না ভাই, মজা করছিলাম। জিহ্বায় কামড় দিয়ে আরেকটা গান ধোলো। কালা আমার হাতের কাখন, কালা গলার হার, কালা আমার হাতের কাখন, কালা গলার হার, কালা আমার নীল যমুনায় নিকষ আধার, কালা আমার নীল যমুনায় নিকষ আধার। ওর গান শুনে মিনহাজ কটমট করে তাকালো। মঞ্চুর হাতে চাপ দিয়ে বলল, কি শুরু করলা নয়ন ভাই? নয়ন ভুরু কুচকে বলে, বিয়া বাড়িতেও নাচতে পারলাম না ঠিক মতো, গাড়িতে একটু গান গাইতেছি, তোমাগো দুই ভাইয়ের দেখি সহ্য হয় না। তুরো নিরামিষের দল, এরম করস কেন মনসুর? রবিন গাড়ি চালাতে চালাতে বলে উঠল, স্যার আপনার সব গান কালাকুলা সুগার ড্যাডি দিয়ে শুরু হয় কেন? মোনা ম্যাডামও স্যারের সামনে আসলে স্যারকে কালামানিক ব্ল্যাক ডায়মন্ড ডাকে। আপনারা দুজন এমন কালাকুলা পছন্দ করেন কেন? মিনহাজ মনসুর তৎক্ষণাৎ লজ্জা পেয়ে গেল। ইমরান রবিনের দিকে তাকাতে রবিন ঢোক গিলে সরি স্যার বলে গাড়ি চালানোতে মনোযোগ দিল। এদিকে নন ভেটকি মারা হাসি দিয়ে বলে, আমি আর আমার ভাগ্নি বাস্তবতায় বিশ্বাসী করি। কালা তো সুন্দর, যেমন তোমার স্যার। ইমরান ঘাড় ঘুরিয়ে শূন্য রাস্তায় নজর দিল। দু একটা গাড়ি। নয়নের কথাগুলো মজার হলো, সবই বাস্তব মনে হচ্ছে। কেমন যেন অদৃশ্য তীর বুকে বিঁধছে। মিনাজ ধমকে নয়নকে বলল, এসব কালাকোলা গাইবি তো চোর খাবি, অসভ্য, চুপ থাক। সর্বোচ্চ 5 মিনিট চুপ ছিল, পুনরায় বলে উঠল, আচ্ছা, কালা না গেয়ে আরেকটা গাই। ভালা কইরা ঘর বানাইয়া, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাক্কা চুল আমার লোকে বলে রে। রবিন গাড়ি থামিয়ে দিল। আশঙ্কিক ব্রেক কষল। মনসুর এবং মিনহাজ তবদা খেয়ে গেল। মোনা ঘুম থেকে জেগে উঠল। মিনহাজ স্পষ্ট বুঝতে পেরেছে নয়ন ইচ্ছে করেই ইমরানকে লজ্জায় ফেলতে এমন গানগুলো গিয়েছে। ইমরান সেই সময়টা মোনার দিকে তাকিয়েছিল। মিনহাজ লক্ষ্য করে জানালার বাইরে চোখ দিয়েছিল। মেয়ের জামাই যদি লজ্জা পায়, তাই নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছিল। লাভ তো হলোই না, উল্টো ইমরানের এভাবে তাকানোতে নয়নে করা ফাজলামি নিজের জন্যই লজ্জার কারণ হয়ে উঠেছে। কত ফাজিল হতে পারে নয়ন। একটা মুহূর্ত ছাড়বে না মজা নেওয়ার। নয়নের দিকে চোখ পাকিয়ে তাকালো ইমরান এবং মিনহাজ। নয়নকে ধমকাতে না পেরে ঘাড় ফিরিয়ে রাগ ছেড়ে ধমক দিল রবনকে। স্টুপিড, তুমি কি নতুন গাড়ি চালাচ্ছ রবিন? সরি স্যার, কিন্তু স্যার আমরা গেটের সামনে। নয়নকে ধমকাতে না পেরে ঘাড় ফিরিয়ে রাগ ছেড়ে ধমক দিল রবিনকে। ইমরান লক্ষ্য করল বাড়ি গেটে পৌঁছে গিয়েছে। এদিকে নয়নকে মিনহাজ বকা দিচ্ছে। নয়ন মেকি অভিমান করার ভঙ্গিতে মিনহাজকে বলল, হাসুন রাজার সংসার বিরাগী হয়ে গানটা গাইছিল, আমি একটু তার কথা স্মরণ কইরা গাইলাম। কি সুন্দর গান। আয়না দিয়া চাইয়া দেখো, পাক্কা চুল আমার, লোকে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। তুমি আমারে ধমকাইতেছো কেন ভাই? আমি কি এই গাড়িতে কাউরে বলছি কারো পাক্কা চুল আছে? ও হ্যাঁ, তোমার কয়েকটা সাদা আছে। দেখি দেখি, ইমরান তোর আছে? মনসুর মুখ টিপে হাসছে। মোনা স্তব্ধ হয়ে দেখছে। চোখ দিয়ে চাচাকে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। চোখের পলক ছাপটে চাচাও বুঝিয়ে দিল তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ইমরান প্রচণ্ড রেগে নয়নকে বলে উঠল, বেয়াদব। বেরিয়ে গেল সামনে দরজা খুলে গাড়ি থেকে। গেটের সামনে দাঁড়াতে প্রথমে নয়ন, এরপর মনসুর বের হলো। আজ ইমরানের সেই ব্ল্যাক জাগুয়ার নেই। ওই গাড়িতে ঈশান, সোহান এবং আইরিন ছিল। ওরা আরও কিছুক্ষণ আগেই এসে পড়েছে। মিনহাজ মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। ইমরানের ডান পাশে মোনালিসা দাঁড়িয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তীব্র মধুর সুগন্ধি নাকে লাগছে। এই তো ফুলের সুগন্ধ, স্পষ্ট বেলি ফুলের ঘ্রাণ। ইমরান নিজেকে সরিয়ে নিল আগের জায়গা থেকে। এই তীব্র সুবাস তার পরিচিত। পাশে দাঁড়িয়ে থাকা নববধূর শরীর থেকে আসছে। মোনা গেটের দিকে তাকাতে বুঝতে পারল ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখেছে কারো কাজ করা তরুণদার। বাড়ির নাম পড়ে মোনার মনে পড়ল ছোট দাদুর কথা। ছোট দাদু একদিন বলেছিল,
ইমরান পড়াশোনা ইঞ্জিনিয়ারিং নিয়ে করলেও সে কিন্তু বিরাট সাহিত্যপ্রেমিক। তার কাজকর্মে সাহিত্যের বহিঃপ্রকাশ টের পাওয়া যায়। আজ মোনারও তাই মনে হলো, না হলে কেউ বাড়ির নাম রাখে সোনালি সকাল। নামটা ভাবতেই কেমন যেন মনের মাঝে অদ্ভুত শিহরণ জেগে উঠল। যে বাড়ির নাম এত সুন্দর, সেই বাড়ি কতটা সুন্দর, অথচ বাড়ির মালিকের মনটা তিক্ত। আইরিন সকলকে নিয়ে বাড়ি গেটে দাঁড়িয়ে আছে। মোনা বাবার হাত ধরে এগিয়ে গেল। মোনাকে হাসি মুখে বুকে টেনে নিল আইরিন। ঈশান বাবার পাশে এসে দাঁড়ায়। বাবা কেমন যেন এলোমেলো, শুকনো মুখ, চিন্তিত চোখ, প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে নিজের মতো বেখেয়ালি হয়ে হাঁটছে। বাবাকে ঈশান প্রশ্ন করল, পাপ্পা তুমি কি চিন্তিত? ছেলের প্রশ্নে স্বয়ংবিদ পেয়ে বলল, না বাবা, ঠিক আছি। কিছু একটা ভেবে বলল, প্রিন্স, পাপা কি ভুল করেছি? বাবা কি তবে অপরাধ বোধে ভুগছে? ঈশানের খুব কষ্ট হচ্ছে তার বাবার জন্য। বাবার বাম হাতের বাহু চেপে ধরে আশ্বাস দিয়ে বলল, একদম ঠিক করেছো, পাপ্পারা ভুল করে না। আমি তো খুব খুশি। এখন আর কেউ ঈশানকে বলবে না ঈশানের মা নেই। ইমরান ছেলেকে দেখে মৃদু হাসলো। ছেলেটা সত্যিই খুশি। ঈশান বাবার হাত ছেড়ে মোনার কাছে ছুটে গেল। মোনার হাত ধরে বলল, পাপ্পার মোনালিসা, আমাকে মা ডাকতে অনুমতি দিবেন কি? সবার সামনে এমন প্রশ্নে মোনা চমকে উঠল। খানিকটা অপ্রস্তুত সে। ইমরান ছেলেকে কাছে টেনে বলল, ঈশান, তুমিও জার্নি করেছো, যাও রেস্ট নাও, ওসব পরে হবে। ঈশান ফোঁস করে দম ফেলল। হয়তো বেশি আশা করে ফেলেছিল। মাথা কাত করে একটু সামনে পাশ করে দাঁড়িয়ে কিঞ্চিত হাসল। মোনা তখন ঈশানের কাছে এগিয়ে গিয়ে ওর ডান গালে হাত দিয়ে বলল, মাকে মা ডাকার জন্য কোনো সন্তান অনুমতি নেয়? পেছনে মোনার কথা শুনে বাকিরা স্তম্ভিত। ঈশান চমকে উঠল। চকচক করা চোখে মোনার হাত ধরে হেসে বলে, তাই তো, দেখছো আমি কত বোকা। মোনা ঈশানের বড় চুলগুলো এলোমেলো করে দিল। কিছুটা ঝাঁকড়া বড় চুল, দেখতে বেশ ভালো দেখাচ্ছে। মনে হচ্ছে ঈশানের সাথে বেশ মানিয়েছে। এই বাচ্চার লম্বাটে মুখে বড় চুল যেন পুরুষালীর সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ছেলেরা বেশিরভাগ মায়ের মতন হয়, তবে ঈশান সম্পূর্ণ বাবার ফটোকপি ভার্সন। লম্বাতে ছেলে যেন বাবাকে টেক্কা দিয়ে বেড়ে উঠেছে। বাবার সমান হতে আর দেরি নেই। দূর থেকে ইমরানের গেট আপ নিলে ঈশানকে ইমরানই মনে হবে। পার্থক্য ঈশান শৈশব সুলভ দেহের গড়ন, আর ইমরান মাঝবয়সী বাবা। ঈশানের প্রাণবন্ত হাসিটাও আজ দেখল মোনা। বাবার সাথে খানিকটা মিল আছে। সামান্তার হাতে মালার ডালা। মামার সামনে এসে ডালা দিয়ে বলল, মামা, বড় মামিকে মালা পরিয়ে দিন। ইমরান ভাগ্নির দিকে চেয়ে ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে সবাই তার দিকে তাকিয়ে আছে। এই রিচুয়াল তার পছন্দ হয়নি। মোনা মুখ ঘুরিয়ে নিল। সামান্তাকে মুচকি হাসি দিয়ে বলল, আম্মু তুমি পরিয়ে দাও, একজন পড়ালেই হলো। এতটুকু বলেই হনহন করে মেন ডোর দিয়ে বাড়িতে ঢুকে গেল। আইরিন মিনহাজের দিকে তাকিয়ে বলল, রাগ করিস না। মিনহাজ মৃদু হেসে বলল, রাগ করিনি আপা, ওর এমন প্রতিক্রিয়ার কারণ আমি জানি। সময়ের ব্যাপার, সব মিটিয়ে নেবে। আপনারা বরং আপনাদের নতুন বউ নিয়ে বাড়ি যান। আমিও তো বোনকে বাড়ি ফেলে এসেছি। আইরিন হেসে বলল, আয় খেয়ে যা, বাকি সব পরে হবে। আমি আগে এসেই খাবার রেডি করে রেখেছি। ও বাড়িতে তো খাওয়া হয়নি তখন। আরেকদিন আসবো, মেয়ে যখন বিয়ে দিয়েছি আসবো। কাল থাইল্যান্ড থেকে ঘুরে আসি, এরপর। মোনার বুকের ভিতর কেমন যেন করছে। বাবা এমন অপরিচিত পরিবেশে তাকে ফেলে রেখে কেন যাচ্ছে? মন ভালো লাগছে না। এত মানুষের সামনে আজ বাচ্চামো করতে পারছে না। তবুও ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা এখন থাইল্যান্ড যেও না, আমাকে নিয়ে যেও আরও কিছুদিন পর প্লিজ। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, বাবা ঘুরে এসে আমাদের সেই ড্রিমপুর শিলং যাব, অন্ধে তুমি আর আমি, আর কেউ না, কেমন? কন্দনরত মোনাকে সামলে হাসি মুখে মিনহাজ মনসুরকে নিয়ে বেরিয়ে গেল সোনালি সকাল থেকে। পেছনে ফেলে এলো একমাত্র আদরের রাজকন্যার না দেখার সংসার। সকলকে সংশয়ে ফেলে আজকের দিনটাতে বিয়ে দেওয়ার মতো কাজটা করে ফেলেছে। নিজেকে অথৈ জলে পেয়েছিল যেদিন দেখতে পেল ক্যান্সারের রিপোর্ট, অবস্থা গুরুতর। এখান থেকে ট্রিটমেন্ট করাতে গেলে মেয়েটা অসহায় হয়ে পড়বে। বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি করতে
পারবে না। মিনহাজের সন্দেহ ছিল মোনা পছন্দ করে কাউকে, তবে সেটা যে ইমরান হবে ভাবনা অতীত ছিল। এখানে সে দোষের কিছুই দেখছে না, হয়তো তার চিন্তা ভাবনাই অন্যরকম। মেয়ে অন্যায় করেনি, পছন্দ করেছি, দোষের কিছু না। মোনার ইমরানকে পছন্দ করার আদ্যপ্রান্ত পুরো এত বছরে ইতিহাস জানাই নয়ন। জানার পর থেকে বুঝে গিয়েছিল তার হাতে সময় কম। মেয়ের জন্য নিরাপদ আশ্রয় দরকার, তার আগে মায়ের ব্যবস্থা করা প্রয়োজন। একসাথে সকল কাজ নিজের কাঁধে নিল। মায়ের বিয়ের কথা বেশ আগে থেকেই হচ্ছে, তবে বিপত্তি বাধার আগে একই দিনে পরপর দুটো বিয়ে দিয়ে আজ প্রশান্ত মিনহাজের হৃদয়। ছোট্ট মোনা জানেও না তার বাবার অবস্থা। ইমরানকে রাজি করাতে কম ধকল পোয়াতে হয়নি মিনহাজের। নিজেদের মাঝে এক প্রকার অন্তদগ্ধ সৃষ্টি হয়েছিল। একটা থেকে একটা ভালো ভদ্র নম্র ও সুশিক্ষিত ছেলে হাজির করবে বলেছিল ইমরান মোনার জন্য। তবু এই বয়সে নিজের সাথে মোনা জীবন জড়াতে চায়নি। এক পর্যায়ে রাগ করে রাজি হয়ে যায়। মিনহাজ খুব করে চেয়েছে মেয়ে সুস্থ থাকুক, পারত ভালো সুপাত্রের কাছে বিয়ে দিতে। তবে তার অনুপস্থিতিতে যদি সেই পাত্র মেয়ের অমঙ্গলের কারণ হয়, সেই পাত্রের দায়বদ্ধতা নেই। ইমরানের দায়বদ্ধতা আছে মিনহাজ কন্যাকে ভালো রাখার। মনের ভেতর শত সহস্র প্রশ্নের পসরা সাজিয়ে নিজেকে বুঝিয়েছে খুশিতে মেয়ের জন্য ইমরানকে পাত্র হিসেবে বেছে নিয়েছে। ইমরান রাজি হওয়া মাত্রই মিনহাজ বিয়ে পড়িয়ে নিল। এই যদি হয় মেয়ের সাথে শেষ দেখা, তবে হয়তো মেয়ের বড় সংসার আর দেখা হবে না। গাড়িতে উঠে ইমরানকে কল দিল। ইমরান, বলো। চলে যাচ্ছে। দুপাশ নিস্তব্ধ, নীরব, শব্দহীন। কি বলবে? ইমরানের আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কিছু করতে পারছে না মানুষটার জন্য। মোনাকে রেখে গেলাম, আর যাই করিস মেয়েটাকে ঘর ছাড়া করিস না। এতটুকু বলে কেঁদে দিল মিনহাজ। মনসুর সামলাতে পারছে না। বারান্দার আধারে দাঁড়িয়ে ফোনের ওপাশে থাকা কন্যা সঁপে দেওয়া পিতার হাহাকার শুনতে পাচ্ছে। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। ফোঁস করে দম ফেলে বলল, কতটুকু কিভাবে কি করতে পারবো জানি না, তবে আমার অর্ধাঙ্গীর শ্রেষ্ঠ সম্মানটুকু নিয়ে থাকবে চিরদিন এই বাড়িতে, ইনশাআল্লাহ। কথা দিলি তো? মরে গেলে তো দেখতেও পাবো না, জানতেও পারবো না। তার আগে কানে শুনে চাই। হাসরের ময়দানে আমার ঘাড় ধরে কাট করে দাঁড় করিয়েও যদি কথার খেলাপ হয়। ভালো থাকিস, ভালো রাখিস আমার কলিজাকে। তোমার মেয়ে আমার বুকে সযত্নে থাকবে আমৃত্যু, ইনশাআল্লাহ। এতটুকুই আমার জন্য প্রশান্তি। আমার মন থেকে দোয়া, মেয়ের বাবা হিসেবে দোয়া করছি, বাবা মায়ের দোয়া বিফলে যায় না। আমিন। ফোন রাখতে ইমরান তার রিভলভিং চেয়ারে চুপচাপ বসল। মিনহাজের সাথে ইমরান থাইল্যান্ড যেতে চেয়েছিল, অথচ সব রকম পথ বন্ধ করে রেখেছে মিনহাজ স্বয়ং। মিজান চাচা এবং চাচার ছেলে যাবে তার সাথে। বাকিদের এখানে থাকা প্রয়োজন। তার মনে প্রশান্তির জন্য সবাই দেশে থেকে ভালো থাকার অভিনয় করতে বাধ্য আজ থেকে। চিন্তাগ্রস্ত চোখ দুটো বন্ধ করলো। এত বড় একটা দায়িত্ব কি করে নিল ঘাড়ে? কি করে ভালো রাখবে মোনাকে? যতটুকু আজ দেখে বুঝেছে, শৈশবে সেই আবেগ ভুলে চুকে গিয়েছে মোনা। বিয়ে পড়ানোর সময়টাতে মেয়েটা বাধ্য হয়ে কবুল বলেছে। দেখতে দেখতে ইমরান আজ 42-এ। সুদর্শন, মানানসই বয়সের কাউকে ছেড়ে কি করে নিজের বয়সে দ্বিগুণের কাউকে বিয়ে করে নেবে মোনা? ফোনে ওপাশে সালমা রিক্তা শান্ত হয়ে সব শুনেছে। স্পিকারে রেখেছে রিক্তা ফোন। এদিকে পরিবেশ আপাতত শান্ত। মিনহাজের ফ্ল্যাটে দুজন। রিক্তা প্রশ্ন করল, এত কিছু হলো জানাওনি কেন? নয়ন এখনও বাসে ফেনি। এর আগেই রিক্তা বিরক্ত করছে। বাসে ফিরতে লেট হবে। মিনহাজের মেডিকেল রিপোর্ট আসবে একটা, ওটা নেওয়ার জন্য হাসপাতালে এসেছে। মিনহাজ নিজেই নিতে চেয়েছিল, জোর করে বাসে পাঠিয়েছে। সকালে ফ্লাইট, রেস্ট না নিলে শরীর আরও খারাপ করবে। রিক্তার জোড়াজুড়িতে ফোনে সব বলতে বাধ্য হলো। নয়ন দম ফেলে উত্তর দিল, কি করে জানবো? দুশ্চিন্তায় কেটেছে প্রতিটা দিন। ইমরান আসার পর দুশ্চিন্তা কাটবে ভেবেছিলাম, ও এসে আরেক দফা রফা লাগিয়ে দিয়েছে। ওকে রাজি করাতে গিয়ে আমি আর ভাই হাঁপিয়ে উঠেছি। একটা মানুষ কি পরিমাণ নাছরবান্দা হয় বুঝতেই পারলাম না। এমনকি দিন না আসলে অগ ধরে বসেছিল বিয়ে করবেই না। কেন, কি করেছে ইমরান ভাই?
ভাই বিয়ের কথা তোলায় খেপে গিয়ে বলে, আমাকে 2 দিন সময় দাও, সুপাত্র নিয়ে আসছি। তুমি অসুস্থ বলে আমার সাথে তোমার অল্প বয়সী মেয়ে কেন বিয়ে দিবে? তোমার আগে আমিও তো মরে যেতে পারি। মিনহাজ ভাই পাল্টা বলে, তুই প্রভু কর আগে, মোনা তোকে ছাড়া অন্য কারো কাছে ভালো থাকবে। ইমরানের জবাব ছিল, সময়ের সাথে ঠিক হবে। তখন আমিও নাসুরবান্দা হয়ে তর্ক শুরু করলাম, রিসোর্টের অবস্থা তুলে ধরলাম। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মিনহাজ ভাই বলে উঠল, ওকে বিয়ে করিস না, আমিও চিকিৎসা করব না আপাতত। সুপাত্র খুঁজে বের করে দেখি মেয়ে ভালো থাকে কি না। কারণ সমস্যা তো আমার মেয়ের মধ্যে, মেয়েও আমার, সমস্যাও আমার। আর আমি মেয়ের বাবা, তোমার হাতে পায়ে ধরা লাগতেছে বিয়ে করার জন্য। চলে যাও, এত কষ্ট করে ইতালি থেকে আসছো, ধন্যবাদ। ততক্ষণে ইমরান খানিকটা নমনীয় হয়ে বলল, মিনহাজ ভাই, বিশ্বাস কর আমি সৌভাগ্যবান। তোমার মেয়ের প্রস্তাব তুমি দিয়েছ, কিন্তু আমার বয়স দেখো, এর মাঝে আমি অসুস্থ। মিনহাজ ভাই হেসে বলেছিল, অসুস্থ কার জন্য হয়েছিস? ইমরান নিরুত্তর ছিল বেশ কিছুক্ষণ। মিনহাজ ভাইয়ের জেদের কারণে সিদ্ধান্ত থেকে সরে এসে বলল, আমি রাজি। এরপর ভাই আর দেরি করেনি। সালমার রিক্তা যতটা খুশি ছিল এখন ততটাই গম্ভীর ভারাক্লান্ত। রিক্তা চোখ মুছে বলল, ভাই কোন স্টেজে আছে? রিপোর্ট দেখিনি গো, দেখায়নি, কাউকে কিছুই জানাচ্ছে না। আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আলাপ করি, এরপর জানবো। আমার ভয় হচ্ছে। আমি তো রীতিমতো ভালো থাকার অভিনয় করছি। আমার অবস্থা ভাবো। রাখছি আমি, রিপোর্ট এসে গেছে, এসে কথা বলবো। কাউকে কিছু বলবো না আপাতত। ওকে। ফোন রেখে সালমা আর রিক্তার চোখে নীরব অশ্রু। সালমা কম্পিত গলায় বলল, ও রিক্তা, এবার আমার মেয়েটা কি বাপও হারাবে? রিক্তার দু চোখে অঝরে অশ্রু। কি জবাব দিবে? শুনশান কামরা, চারিদিকে নিঃসারতা, কেমন থমথমে ঝাঁঝালো দম আটকানো পরিবেশ। কিছুক্ষণ হলো সামান্তা তুষি এসে মোনাকে জামাকাপড় বদলে নিতে সাহায্য করলো। পরনে একটা গোলাপ রঙা সুতি শাড়ি। মন ঘিরে আতঙ্ক, এসি চলছে, এরপরও ঘামছে। শাড়ির আঁচলে ঘাম মুছছে বারংবার। ক্ষণকাল আগে অদ্ভুত এক কাজ করে বসেছে এই বাড়ির লোকজন। এমন পরিস্থিতিতে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি খান সাহেব। খানিকটা লজ্জা সদ্য বিবাহিত খান পত্নীও পেয়েছে, তবে লজ্জে লাল নীল হয়ে যাওয়া খান সাহেবের মুখ দেখে বড় আপা আঁচলে মুখ লুকিয়ে হেসেছেন। তো এইবারই ছোট বউ তুষি জায়গা থেকে সরে গিয়েছে। ইস্তিয়াক, সোহান, সামান্তা মুখ টিপে হেসেছে। ছেলে হিসাবে ঈশান প্রকৃত কাজটাই করেছে। বাবা মায়ের এই মুহূর্তটাকে আলোকচিত্র হিসেবে সংরক্ষণ করেছে। মিনাজ চলে যাওয়ার পর মেয়েটা কান্নাকাটি করছিল। সামান্তা মন খারাপ করে মালার ডালা হাতে নিয়ে সোফায় বসেছিল। তখনই কাজটা করে ফেল আইরিন। আইরিন মোনাকে সোফায় বসে ঈশানকে ডেকে বলল, ইসুবাবু, পাপাকে ডেকে আনো, বলো ফুফি এখনই ডাকছে, না আসলে জোর করে নিয়ে আসবে। ঈশান বুঝে গিয়েছে ফুপি রেগে গিয়েছে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। বাবাকে জোর করে নিয়ে এসেছে। ইমরানের গায়ে পাঞ্জাবি দেখে সকলে আজ করে নিয়েছে কাজটা ঈশানের উপরে। কাজে ব্যস্ত ছিল। কাজ ছেড়ে আসতে খানিকটা প্রভাব ফেল খান সাহেবের মোড়ে। ইমরান মুখটা শক্ত করে বোনের দিকে তাকিয়ে আছে। আপা ডেকেছো কেন? আইরিন ইমরানকে ইশারা দিয়ে মোনার বিপরীত সোফায় বসতে বলল। ইমরান লক্ষ্য করল মোনার মাথা পুরো ঢাকা ঘুমটাই। এভাবে তো দম আটকে যাবে। মোনার চেহারাটাই দেখা দুষ্কর। আইরিনের দিকে তাকিয়ে বলল, এভাবে তো দম আটকে মরে যাবে। এমন নাক মুখ ঢেকে দিয়েছে কেন? কপাল কুঞ্চিত করে আইরিন উত্তর দিল, এটা রিচুয়াল, তুই তাড়াতাড়ি করলেই মেয়েটা বেঁচে যাবে। ইমরান। ঈশান বাবাকে ধরে পৌঁছিয়ে দিতে সামান্তা মামার হাতে মালা ধরিয়ে বলল, আম্মু রেগে আছে, মামিকে মালাটা পরিয়ে দেন মামা, মালা বদল হয়নি এখনো। বোনের দিকে তাকিয়ে দেখে রান্নাঘর থেকে পায়েসের প্লেট এনে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে রাগের কি আছে তার মাথায় এলো না। কিছুটা অপ্রতিভ হলো। ইমরান হাতে মালা নিয়ে বসে আছে। আইরিন শান্ত গলায় বলল,
তুই কি পড়াবি নাকি আমি চলে যাব উপরে? কামরার পরিবেশ থমথমে। আপাতত বাধ্যতামূলক কাজটা করে ফেল। ঘোমটার উপর মোনাকে মালা পরিয়ে দিল সামন্তে এবং তুষি ধরে। মোনা 2 হাত ধরে ইমরানের গলায় মালা পরালো। ইমরান উঠে যাবে, তখনই বলে উঠল আইরিন, ঘুমটা তুলে বইয়ের মুখ দেখ। এই পর্যায়ে ইমরান পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ল। এমনকি সেই বয়স, এখন কি সেই বয়স আছে? কি বলে আপা? ঘাবড়ে গিয়ে বলল, আপা একটু বেশি হয়ে যাচ্ছে না এবার? এই বয়সে এসব কাজের কোনো মানে হয়? বড্ড বেমানান। বিয়ে মানে মানব না, বেমানান বলতে কিছু হয় জানতাম না। আমি যতদূর জানি সবার জীবনে বিয়েটা স্পেশাল কিছু। নাকি ভেবে বসে আছিস আগেরটা বিয়ে আর এটা ছেলে খেলা? বোনের চোখের দিকে তাকিয়ে নিশ্চুপ ইমরান। বাড়ির ছোটরা সামনে আপা এভাবে হেস্তনেস্ত করছে কেন? দম ছেড়ে বলল, কি করতে হবে? বইয়ের ঘুমটা তুলে পায়েসটুকু খাইয়ে দে। মেয়েটা ক্লান্ত, বিশ্রাম নিতে হবে, তাড়াতাড়ি কর। জোরে ব্রিথ ইন ব্রিথ আউট করে মোনার লেহেঙ্গার ওড়না তুলল। মুখটা একেবারে সরাসরি। মোনার চোখ আনত, চোখ দুটো ভেজা। সামান্তা ডেকে উঠল, বড় মামি, মামার দিকে তাকান। ভেজা চোখে পাপড়ি বেয়ে ঝরে পড়ছে অশ্র। ইমরানের চোখের দিকে তাকাতে মনে হলো মানুষটার চেহারা আগে চেয়েও হৃষ্টপুষ্ট হয়েছে। যদি আবেগের বয়সটা থাকতো এতক্ষণে গলা জড়িয়ে নির্ঘাত ব্যাহার মতো বলে ফেলতো, আমি প্রেমে পড়ে গিয়েছি ইমরান সাহেব। কষ্টটা ভেতর থেকে নাড়া দিয়ে উঠল। ইমরান তখনও নিষ্পলক তাকিয়ে আছে, শুভদৃষ্টি হয়ে গেল। এই প্রথম এভাবে একজন অনুজনের চোখের দিকে তাকালো। কি বলবে বুঝতে পারছে না ইমরান। চোখের কাজল লেপটে আছে। বয়সটা হয়তো 4 বছর বেড়েছে কন্যার, তবে কিশোরী বয়স ছেড়ে পূর্ণাঙ্গ তরুণী আজ। এভাবে বেশিক্ষণ তাকালে লজ্জায় পড়তে হবে। এমনিতে ভীষণ বিচলিত এখন। আচানক সোহান চিৎকার দিয়ে বলল, ঈশান ক্যাপচার! শুভদৃষ্টি হয়ে গেল। মানুষটা লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নিল। বাটির পায়েস থেকে 1 চামচ পায়েস নিয়ে মোনার মুখের সামনে ধরল। মোনা নিঃসংকোচ নিয়ে মুখে নিল। চোখের পাশটাতে পায়েস, মুখের পাশটাতে পায়েস লেগে গেল খানিকটা। টেবিল থেকে টিস্যু নিয়ে সবার সামনেই মুছে দিল। নিজের অজান্তেই এমন কাজটা করেই চোখ বুজে ফেলল। অলরেডি নিজের জিভেই সামান্য কামড় দিয়ে লজ্জা আড়াল করে নিল। ভাবতল যে এটা কোনো ব্যাপারই না। এদিকে আইরিন আঁচলে মুখ লুকিয়ে হাসছে, বাকিরাও মিটমিটিয়ে হাসছে। আইরিন মোনাকে নির্দেশ দিতে মোনা 1 চামচ খাইয়ে দিল। অন্যদিকে ইস্তিয়াক মজা করে বলল, ভাবি আপনিও একটু টিস্যু নেন, আপনার গায়ে লাগতে পারে। ইমরান কিঞ্চিত হাসল ঠোঁট কামড়ে। বাড়ির সবাই অবাক। এমন মুহূর্তে ইমরান হাসবে কেউ কল্পনাও করেনি। বাকিরা ভেবেছিল ধমক খাবে। পায়েস মুখে নিয়ে ভুর কুচকে বলল, আপা চিনি দিলে কেন? 1 চামচ খেলে আহামরি কিছু হবে না। রাতে বউয়ের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করার জন্য এই দিনে চিনি খেতে হয়। এখন আমি নিশ্চিত তোর মুখ দিয়ে মিঠা কথা বের হবে। হতবাক হয়ে বোনের দিকে মিনিট খানেক তাকিয়ে নিজেকে আশ্বস্ত করল। বোনের কথার পিঠে কথা বাড়ানোর সাহস করেনি। কিনা কি বলে ওঠে, এর চেয়ে এই পরিবেশ থেকে সরে যাওয়াই ভালো। কি করতে হবে তাও বুঝতে পারছে না। আইরিন বলল, আশ্চর্য, উপহার দে, কপালে আদর দে। ইমরান বিচলিত হয়ে বলে, সোহান তার আম্মাকে ডাক্তার দেখা। ইস্তিয়াক ফোনের বাহানায় একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। আবার বেফাস কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সামাত্তা নিজেও বোকা বনে গিয়েছে মায়ের কথা শুনে। মাঝে এক কাঠি ওপরে বুঝতে পারেনি। আইরিন খানিকটা ধমকে বলল, বাহ, এত বছর সব গুছিয়ে রাখলাম আর এখন ভাই বলে পাগল। কি বলল আর কি বুঝলো আপা? ইমরান লজ্জা পেয়ে সামান্তাকে বলে, আম্মু কি করতে হবে বলো? তোমার মা আমাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। সামান্তা মুচকি হেসে বলে, আম্মু তো কি যেন বলেছে, তাই করেন। উপহার নেই এখন সাথে? আইরিন অন্যদিকে তাকিয়ে মেকি রাগ নিয়ে বলল, সামান্তা তাকে বলে দে উপহার রুমে গিয়ে দিলেও হবে। এখন বাকি কাজটা যেন সেরে নেয়। ললাট পেয়ে পড়ছে সেতো জল। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ঘাম মুছে মোনার দিকে তাকাচ্ছে একবার, বাকিদের দিকে তাকাচ্ছে। রান্নাঘরের সামনে বাড়ির কাজে সাহায্য করার লোকজন দাঁড়িয়ে আছে, ভীষণ অপ্রস্তুত।
আচমকা মোনা বলে উঠল, আপনি ওপরে চলে যান, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। এত বছর পর মেয়েটা মুখ ফুটে 2 লাইন বলেছে। কৃতজ্ঞতার চোখে সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে মাথায় হাত রেখে আস্তে করে বলল, ধন্যবাদ। বোনের দিকে তাকিয়ে বলল, আমি উপরে যাচ্ছি। কেউ আর আটকায়নি। এমনিতেই বেশ লজ্জাজনক অবস্থানে পড়েছে এতক্ষণ, কিছু বলেনি এই ঢের। আইরিন নিজেও আটকায়নি এতক্ষণ, প্রতিটা কাজ চুপচাপ করেছে মানুষটা আইরিনের ভয়ে। তবে মনার কাজে কেন যেন আইরিন বেশ খুশি হয়েছে ইমরানকে অপ্রস্তুত অবস্থা থেকে বের করতে। মেয়েটা কি সুন্দর করে পরিস্থিতি সামলে নিল। সামান্তা তুষিকে নির্দেশ দিল যেন মোনাকে উপরে ঈশানের পাশের কামরায় নিয়ে পোশাক বদলে নিতে সাহায্য করে। ভাবনা থেকে বের হয়ে মোনা হাতের কাছে ফোনটা পেল। তুষি রেখে গিয়েছে। বাবাকে ফোন দিতেই মিনহাজ রিসিভ করলো। মোনা কিছুক্ষণ চুপ করে ফুপিয়ে কেঁদে উঠল। মেয়ের কান্না শুনে মিনহাজ নিজেকে আটকাতে চেষ্টা করে মেয়েকে বুঝালেন, আমার আম্মাটা কাঁদছে কেন? ইমরান কিছু বলেছে? ভেজা গলায় বলল, না, বাবা আমাকে এভাবে ফেলে গেলে কেন? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার পছন্দের মানুষের কাছেই তো রেখে এসেছে। বাবাকে আর চিন্তায় ফেলতে মন সায় দিচ্ছে না মোনার। দুটো সুন্দর কথা বলে ফোন রেখে বারান্দায় দাঁড়িয়ে পাশের কামরার বারান্দায় চোখ গেল। মোনা যে কামরায় আছে ওটা মাঝ কামরা, তার বাম পাশের কামরা বিশাল সাইজের আন্দাজ করা যাচ্ছে। বারান্দা জুড়ে বিভিন্ন রকমের গাছ আর একটা স্টিলের সুইং আছে। অন্যদিকে ডান পাশের বারান্দাটাও বেশ সুন্দর, তবে পূর্বের কামরার চেয়ে কিছুটা ছোট। রুমের দরজাটা খোলার আওয়াজ পেল। সামান্তা এবং তুষি ঢুকলো। দুজনেই বয়সে মোনার চেয়ে বড়। সামান্তা কাছে এসে বলল, বড় মাম্মি নিচে চলুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। কিছুক্ষণ আগেই সবার পরিচয় পর্ব দিয়েছিল, তাই কাউকেই ভুলেনি। বেশ সুন্দর এই বাড়ির মেয়েগুলো। তিনজনই একসাথে নেমে এলো। খাবার টেবিলে একপাশে বসিয়ে দিল মোনাকে। সবাই যে যার মতো বসে পড়ল। সামনের চেয়ারটা খালি। তৎক্ষণাৎ সবাই দাঁড়িয়ে পড়াতে ঘাড় ঘুরিয়ে দেখলো ইমরান আসছে। বাকিদের দেখা দেখি মোনাও দাঁড়ালো। আইরিন খাবার বাড়ছে। ইমরানের হাতের ইশারায় সবাই বসে পড়ল। বসতে বসতে ইমরান সকলকে উদ্দেশ্য করে বলল, আমি বেশ কয়েকবার বলেছি এভাবে খাবার টেবিলে দাঁড়ানোর প্রয়োজন নেই। আইরিন ধমকে বলল, এটা আমাদের রীতিনীতি। আব্বার উপর তুই সেই জায়গায়, তুই বললেও ওরা দাঁড়াবে আর না বললেও দাঁড়াবে। আর যদি না দাঁড়ায় আমার ডান্ডা রেডি থাকবে ওদের পায়ের উপর বাড়ি দেওয়ার জন্য। অভদ্রতা এই বাড়ির ছেলেমেয়েরা শেখে নেয়। খাবার শুরু করলে আমিও দাঁড়াতে দিতাম না। খাবারকে অসম্মান করে দাঁড়ানোটা অন্যায় হবে। কেউ শুরু করেনি। অসুস্থ সংস্কৃতি চর্চা করাচ্ছ ওদের দিয়ে। আমি আসার আগে কেউ কখনো রাতে ডিনার করতে পেরেছে তোমার অত্যাচারে? পারবেও না কখনো। আমার রুলসই রুলস। বোনের সাথে কথায় পারা যাবে না, এ যেন নতুন নয়। ইমরান পানির গ্লাস থেকে এক চুমুক পানি পান করে ঈশানের দিকে তাকিয়ে বলল, সকালে স্কুল আছে না, আগে খেয়ে নিতে। পাপ্পা, আমার পেট ভরা, ও বাড়িতে আমি তো অনেক খেয়েছি। মাথা নাড়িয়ে সায় দিল। নিজের পাতে খাবার বেড়ে ধীরে ধীরে খাচ্ছে। কেউ খাবার বেড়ে দেওয়া পছন্দ নয়, নিজের সব কাজ নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। খাবারের আইটেম আজ খুব একটা বেশি না। আইরিন আগ বাড়িয়ে বলল, বেশি কিছু করতে পারিনি রে, সবজিটুকু করেছি আর মাংসটা মেরিনেট করা ছিল। কথা শেষ করতে দেয়নি ইমরান। হাত তুলে বোনকে থামিয়ে ইশারা দিল বসার জন্য। বোনের দিকে তাকিয়ে বলল, আপা তুমি আর 10টা আইটেম টেবিলে সাজালেও আমি এই সবজি দিয়ে খেয়ে উঠবো জানো। খাবার শেষে কড়া করে 1 কাপ কফি দিও, মাথা ধরেছে। আইরিন জানে ভাইয়ের খাবার সবসময় সীমিত। ইস্তিয়াক ভোজন রসিক। অন্যদিকে ইমরান খাবার বেছে খায়, মেনটেনও করে টুকটাক। ডায়াবেটিস আছে, বংশগত রোগ। একবার ধরলে জীবনটাই রুটিনে অভ্যস্ত করতে হয়। ইস্তিয়াককে অনেকবার বোঝানোর পরও সে খেতেই থাকে। তখন ইমরান সবিকে বুঝাই ওর যেহেতু খেতে পছন্দ, ওকে যেন বারণ না করে, জীবনটা উপভোগ করুক। তুষির সাথে এই নিয়ে প্রায় ঝগড়া হয় ইস্তিয়াকের। তুষি রুটিন করে দেয়, সেই রুটিন ইস্তিয়াক ভাঙে। অবশ্য মেয়েটারও দোষ আছে। মজার মজার রান্না করে স্বামীকে দেয়,
টেস্ট করতে, জিব্বারও স্বাদ বাড়াই। জিব্বার স্বাদও বাড়াই। এদের খুনসুটিতে সোনালি সকাল সবসময় একটি হাস্যোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়। আপাতত টেবিলে নীরবতা। আইরিন বলে উঠল,